মহাসচিব বলছেন সাম্প্রতিক ঘটনা দায় নিতে হবে। সাম্প্রতিক ঘটনার মধ্যে কিন্তু ওই আপনি যেটা বললেন ধানমন্ডি 32টাও আসে। সো কিন্তু এখানে একটা স্টেটমেন্ট আমি আপনাকে দিতে চাই, মানে যারা মূলত এই মুভমেন্টটাকে এম্পাওয়ার করেছে, পিনাকিদা বা ইলিয়াস হোসেন বা হোয়াট এভার, তারা এটাকে মব বলতে রাজি না। তারা এটাকে মব বলছে না, তারা এটাকে বলছে যে এই বিপ্লবের যে যে চেতনা, যে আগুন, সেই আগুনটা এখনো জ্বলছে। কিন্তু এটা তো সত্য কথা যে এই 32 নম্বরকে ভাঙার ক্ষেত্রে বা 32 নম্বরকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে আমরা আরেকবার অবলোকন করলাম, গোটা দেশের মানুষ ইউনাইটেড হয়ে গেলাম। কিন্তু সত্য কথা। তো এখন ওই জায়গাতেও আপনি একটু বলুন যে ওইটা বাদ দিয়ে বা তার ঠিক তার আগের দিন আমি একটি টক শোতে বলেছিলাম যে শেখ হাসিনার কারণেই, আপনার কারণেই, অর্থাৎ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনার মুখ বন্ধ না হলে আপনার মানে হ্যাঁ আপনার এই রাজনৈতিক দলের অস্তিত্ব আসলে জিরো হয়ে যাবে, থাকবে না। সো বাড়ি তো পরের কথা, রাজনৈতিক দলের অস্তিত্বই থাকবে না। সো এটা আমি বলেছিলাম। তো এখন আপনার কাছে একটু জানতে চাই আপা, যে এই যে স্টেটমেন্টটা মহাসচিব দিলেন, এটার সাথে আপনি একমত কিনা, বা এটাকে অন্যান্য, যেটা আপনি বললেন, যেটা আপনি অলরেডি পরিষ্কার করেছেন যে এই অন্যান্য জায়গায় যদি আগুন জ্বালানো হয় তাহলে দেশে যে আইন শৃঙ্খলা নাই এটা আসলে বেরিয়ে পড়ে কিনা? জি, ধন্যবাদ। একটা ব্যাপার হচ্ছে কি যে আইন নিজের হাতে তুলে নেবেন না, এইটা ওই সিনেমার কথা। আবার এই কথাটা হচ্ছে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যবহৃত শব্দ, হ্যাঁ, যেটা সবাই প্র্যাকটিস করেন। তো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই এইটার আমাদের শ্রদ্ধেয় মাননীয় ইউনূস স্যারের উপরে কিছু তার দায় বর্তায়, হ্যাঁ, ওনার উপরে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সরকারটা তো আমাদের সবার সরকার। ওনার উপর যখন দায় চাপানো হয় তখন এইটা আমার আপনার আমাদেরও সেই দায়ভার নিতে হবে। আমাদেরও উচিত এইটার পক্ষে ব্যাখ্যা দিতে। আর ইউনূস স্যার তো কাউকে বলেন নাই যে তোমরা এখন আগুন দাও, তাই না? এটা পাবলিক করেছে, এটাই। আর এর বাইরে তো আর কিছু না। আর বিএনপি মহাসচিব স্যার যেটা বলেছেন, আমাদের শ্রদ্ধেয় ফখরুল ইসলাম স্যার যেটা বলেছেন, এটা ওনার দৃষ্টিকোণ থেকে তো উনি বলবেনই, তাই না? মানে এটা মানে সেফ সাইডে তো সবাই থাকতে হয়, সবাই নিজেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা ইমেজ রাখবে, তাই না? ওইটা আপনিও রাখবেন, আমিও রাখবো, ওই যা মানে পলিটিক্যাল পার্টিগুলো তারাও এটাই রাখবে। কিন্তু আমি তো বিশ্বাস করি ডিপ ডাউনে প্রত্যেকে খুশি হয়েছে, প্রত্যেকে। হয়তো সেটা বলবেন না তাদের অবস্থানের কারণে, কিন্তু খুশি হন নাই এমন কে আছে বলেন তো? হ্যাঁ, আমি তো মনে করি প্রত্যেকটা বাংলাদেশী যারা এই শেখ হাসিনার এবং শেখ মুজিবের, আপনি কি মনে করেন আপা যে এই ঘটনাকে কেন্দ্র করে, মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমাদের বিপ্লব বলি বা গণঅভ্যুত্থান বলি, এটা আবারও সংগঠিত হয়েছে, মানে একটি এম্পাওয়ার হয়েছে, আপনি কি এটা মনে করেন? মানে আপনি নিজে একটু আগে বললেন যে 32 নম্বরের ঘটনায় পুরো জনগণ আবার এক মঞ্চে এসেছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা জনগণকেও আপনি পাবেন না যে বলছে এই কাজটা ঠিক হয় নাই, একটা জনগণকেও না। তো রাজনীতিবিদদেরকে কিন্তু জনগণের পালস বুঝে চলতে হবে, এটাই প্রত্যাশা, তাই না? কোন জনগণ এটা, আপনি এই দায়টা শেখ হাসিনার উপরে দিতে চাচ্ছেন? অবশ্যই শেখ হাসিনা তার কৃতকর্মের দায়। সে এতটাই অমানুষ যে সে একবারের জন্য তো অনুতপ্ত হয়নি, একবারের জন্য সে মাফ চায়নি, ক্ষমা চায় নাই, তাই না? বরঞ্চ উনি মানে আরো বেশি আক্রমণাত্মক একটা জিনিস ওনার মধ্যে দেখা গেছে। একটা শয়তানি প্ল্যান উনি করতে যাচ্ছেন, এটা বোঝা গেছে। তো সাধারণ মানুষ এটা কিভাবে নিবে?
তারা কোনোভাবেই নিবে না। আর ডক্টর ইউনূস উনি কিন্তু অনেক সম্মানিত একটা জায়গায় রয়েছেন। উনার অনেক কাজ। এই বাংলাদেশের দায়িত্ব নেওয়া ছাড়াও মানে নেওয়াটা তো উনার মানে বাধ্য হয়ে নিছেন উনি। এর বাইরে উনার বহুত কাজ আছে। হ্যাঁ? তো উনি ওই মানে এইখানে তার এত ঠেকা পড়ে যায় নাই। সে মানে এসে আ আ নিজের মানে বদনাম কামানোর। এত ঠেকা উনার নাই, এত সময়ও নাই, এত প্রয়োজনও নাই তার কিছু। তার পাওয়ার সম্মান কোনটারই তার অভাব নাই এই সারা ওয়ার্লডে। কেমন? তো এইটা আম সরি, ইউনূস স্যার হচ্ছেন বিপ্লব মানে বিপ্লবের ফসল। ছাত্র জনতার পছন্দের একজন আ মানুষ ছিলেন ইউনূস স্যার। তাই না? উনি চেষ্টা করে যাচ্ছেন। উনি কতটুকু সফল হচ্ছেন, উনি কতটুকু বিফল হচ্ছেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ঘটনার দায়ভার আমি অন্তত আ ইউনূস স্যার বা অন্য কাউকে দিব না। এইটার দায়ভার একান্তই শেখ হাসিনার। তাদের মানে এত বছর ধরে মানে তারা পিষে আসছে জনগণকে। এখন জনগণের সুযোগ হইছে, তারা একবার পিষে দিছে। এইটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির মানে বিচার। প্রকৃতি তার বিচার করে নিছে। এটার দায়ভার একান্তই শেখ হাসিনার উপর পড়বে। ইউনূস স্যারের উপর পড়বে না এটা। অনেক ধন্যবাদ আপনাকে। জি। আইন শৃঙ্খলা কেমন দেখলেন? বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই নাজুক। সো এই ৬-৭ মাসেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। এর পিছনে এর দায়টা কার? আ এটা সত্যি আইনশৃঙ্খলা পরিস্থিতির আ উন্নতি হয়নি। মানে যতটুকু হওয়ার আশা ছিল আমাদের, ওই এক্সপেকটেশনটা ফুলফিল করেনি। এটার আরেকটা কারণ হতে পারে যে আপনার যেই মানে বেশিরভাগ পুলিশ অফিসারই কিন্তু সরি কাজে জয়েন করতে পারেন নাই। হ্যাঁ? কিন্তু অল্টারনেটিভ ফোর্স যাদের থাকার কথা সেই জিনিসগুলা আমরা পর্যাপ্ত পরিমাণ দেখছি না। এই জায়গাটা একটা গাফলতি রয়েছে বা আম আ আ কি বলবো ব্যর্থতা দেখতে পাচ্ছি আম স্পষ্টত। তারপর রাস্তাঘাটেও আপনার ট্রাফিকে এনাফ পুলিশ নেই, পর্যাপ্ত নেই। এখানেও একটা ভোগান্তি জনগণের মধ্যে হচ্ছে এটা দেখতে পাচ্ছি। তবে সবথেকে বড় দুঃখজনক বিষয় যেটা আমাকে প্রচন্ড রকম আহত করেছে টিটু ভাই সেটা হচ্ছে যে ৫ই আগস্টের পরে আমাদের একটা এভাবে কাস্টোডিয়াল ডেথ হলো সেনাবাহিনীর সদস্যের হাতে যুব দলের একজন নেতার। নিরীহ, তার কোনো দোষ নেই। আমি আশা করেছিলাম যে আমাদের সেনাপ্রধান সাহেব ওনাদের বাড়িতে যাবেন। দায়ভারটা স্বীকার করবেন। তদন্ত, আ ময়নাতদন্ত, এই তদন্ত এগুলো তো একটা আ অফিসিয়াল ব্যাপার। এগুলা পরের ব্যাপার। কিন্তু মানে সবার পরে তো একটা আবেগ থাকে, বিবেক থাকে, তাই না? এটা স্পষ্টতই একটা ব্যর্থতা। আমাদের জিডিপির এক বিরাট অংশই কিন্তু সেনাবাহিনীতে যাচ্ছে। তাই না? তো তারা তো ফ্রি সার্ভিস আমাদেরকে দিচ্ছেন না। টাকার বিনিময়ে তো, তাই না? তো সেই ক্ষেত্রে অ্যা আম 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 আমা আমা আশা করছিলাম যে মাননীয় সেনাপ্রধান উনি যাবেন ওই বাড়িতে ক্ষমা চাবেন। কারণ ৫ই আগস্টের পরে এটা আমাদের চাওয়ার ছিল না। এটা সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত আ মানে বিষয়। আমাদের মানে কষ্টের বিষয়। এবং আমি আশা করছিলাম যে অন্তত একজন উপদেষ্টা হলেও যাবেন। যে এখানে আমরা ব্যর্থ হয়েছি। তাই না? ইনফেক্ট এই সরকার তো আমাদের সরকার, সবার সরকার। ওনাদের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। ওনারা যেখানে পারছেন না, আমরা সেখানে থাকবো। রাজনৈতিক দলগুলো সেখানে থাকবেন। এটাই স্বাভাবিক। কিন্তু ওনারা এই কাজটা করেন নাই। এটা আমাকে প্রচন্ড আহত করেছে। এছাড়া আরেকটি বিষয় যেটা আপনি দেখেছেন যে আ আ আমাদের মাননীয় আ প্রধান উপদেষ্টা উনি একটা ইন্টারভিউতে ডক্টর আ আ আ আ আমাদের আরেকজন সাংবাদিক ছিলেন নুরুল কবির ভাই ওনাকে বলেছিলেন যে এই সিন্ডিকেশন এর ব্যাপারগুলো, মানি লন্ডারিং এর টাকাগুলো আনার বিষয়ে উনি বলেছিলেন। তো উনি ওই সিন্ডিকেটের বিষয়ে যখন বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যে উনি কিছুটা নিরুপায়। উনি এখনো পেরে উঠতে পারছেন না। হ্যাঁ? তো এই জায়গাগুলোতে তো একটা গ্যাপ আমার মনে হচ্ছে উনি রয়েছে। বলছেন উনি এখনো হাতড়াচ্ছেন। হাতড়াতে তো এই জায়গাগুলাতে একটা গ্যাপ আমার কাছে মনে হয় রয়েছে এবং এখানে কাজ করার সুযোগ আছে। রাজনীতিবিদদেরও আগায় আসতে হবে বা রাজনৈতিক দলের। কিন্তু ওনারা আবার চিন্তা করবেন আমাদের কি ঠেকা আমরা কেন করব? তোমাদের ময়লা তোমরা সাফ করো। এটাও তারা ভাববে নির্বাচন দাও। এটাই মানে আমাদের জাতীয় ঐক্যটার তো মারাত্মক অভাব এই জায়গাটা আমরা ফিল করছি। জি। অনেক ধন্যবাদ আপনাকে।